বর্তমানে ভিডিও স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা আমরা যদি জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো এটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। তার জন্য আমরা একটু জুম করে বড় করে নিচ্ছি। জুম করে বড় করে নেওয়ার পরে দেখুন এখানে আমরা যদি দেখি তাহলে এটা কত তারিখের কর্মসংস্থান পত্রিকা আমরা দেখতেই পাচ্ছি। তো এখানে দেখুন এখানে পরিষ্কার লেখা আছে এটা একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা কিন্তু নেওয়া হয়েছে এই 25 জানুয়ারি 2025-এর কর্মসংস্থান, অর্থাৎ 25শে জানুয়ারি এ সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা। এই কর্মসংস্থান পত্রিকা থেকে আমরা একটি প্র্যাকটিস সেট সম্পর্কে করব, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য তা দেখবো আমরা মূল প্র্যাকটিস সেটে যে। তো আমরা তার জন্য কি করব, মূল প্র্যাকটিস সেটে চলে যাব। তো চলুন মূল প্র্যাকটিস সেটে চলে যাই। তো আমরা চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে। তো মূল প্র্যাকটিস সেটে দেখুন এখানে কিন্তু পরিষ্কার এই প্র্যাকটিস সেটটা দেওয়া আছে। তো আমরা তার জন্য কি করব, একটু জুম করে বড় করে নেব, দেখব এটি কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই প্র্যাকটিস সেটটা। তো দেখুন এখানে আমরা যদি একটু জুম করে বড় করে নিই তাহলে দেখতেই পাচ্ছি যে এটি কোন পরীক্ষার প্র্যাকটিস সেট। তো আমরা যদি একটু এদিকে বাম দিকে সরিয়ে দিই দেখতে পাবো যে এটি কোন ডান দিকে সরানোর পরে আমরা দেখতেই পাচ্ছি যে এটি কোন পরীক্ষার প্র্যাকটিস সেট। তো এখানে দেখুন লেখা আছে আরপিএফ কনস্টেবলের, অর্থাৎ আরপিএফ কনস্টেবলের প্র্যাকটিস সেট এটি। তো আরপিএফ কনস্টেবলের প্র্যাকটিস সেট আমরা দেখতেই পাচ্ছি। দেখুন আরআরবি এক্সাম অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর এক্সাম কী হবে, আরপিএফ রেলওয়ে পুলিশ ফোর্স, কিন্তু এই প্র্যাকটিস সেটটা রেলওয়ে পুলিশ ফোর্সের এই প্র্যাকটিস সেটটা কেমন হতে চলেছে আমরা প্র্যাকটিস সেটটা মূল প্র্যাকটিস সেটটা দেখবো। তবে তার আগে প্রতিদিনের মতন এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা একবার পড়ে নেবো। লেখাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন লেখাগুলো গুরুত্বপূর্ণ দেখুন, বারবার আপনাদের বলে রাখি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার আগে আপনারা একটা জিনিস বুঝবেন যে নাম্বার বিভাজন অর্থাৎ সিলেবাস কী আছে সেটা আপনাকে জানতেই হবে। এবং এবং এই এই পরীক্ষায় পাস মার্ক কী আছে সেটা আপনাকে জানতে হবে। তারপরে এখানে আপনাকে পাস করতে হলে কত পেতে হবে, এছাড়াও আপনার পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কি না, এসব অনেক বিষয় জানার আছে। তার জন্য কিন্তু আমরা এই জায়গাতে এই কলমটা আমরা কিন্তু পড়ে নিই, একবার পড়ে নিই দেখি। দেখুন আরপিএফ কনস্টেবল লেখাই আছে রেলওয়ে পোটেনশন ফোর্স ও রেলওয়ে পোটেনশিয়াল স্পেশাল ফোর্সে কনস্টেবল পদে 4208 জন ছেলেমেয়ে নেওয়া হবে। যথেষ্ট ভ্যাকান্সি কিন্তু 4208 জন ছেলেমেয়ে নেওয়া হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে হবে কম্পিউটার বেস টেস্ট, তারপরে শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোকের পরীক্ষা হবে। এই পরীক্ষায় 120 নম্বরের 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসে প্রশ্ন হবে এইসব বিষয়ে। আমরা একটু ওপরের দিকে তুলে ধরি, প্রশ্ন হবে এইসব বিষয়ে। কোন সব বিষয়ে দেখুন, যে কয়ের অপশানে আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35টা নাম্বার, 35টি প্রশ্ন থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35টি প্রশ্ন। অ্যারিথমেটিক্সে থাকবে 35টি প্রশ্ন। আর জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 50টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। এই পরীক্ষা ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই 45টি প্রশ্ন তৈরি করছেন আলিপুর জর্জ কোর্টের মিনিস্ট্রিয়াল অফিসার পদের অফিসার বদরুল আলম। তো বদরুল আলম স্যারের কিন্তু আমরা অনেক প্র্যাকটিস সেট দেখেছি, এর আগের সপ্তাহে কিন্তু প্র্যাকটিস সেটটা বদরুল আলম স্যারের দেখেছি। আজকের প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে আপনাদের আরেকবার যে জিনিসটার বিষয়ে মনে রাখতে বলতে চাই সেটা হচ্ছে মোট কিন্তু ভ্যাকান্সি 4208 জন। আর মোট কিন্তু আপনার পরীক্ষা হবে 120 নম্বরের। 120 নম্বরের পরীক্ষার মধ্যে কটা প্রশ্ন থাকবে, 35টা জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে। অ্যারিথমেটিক অর্থাৎ অঙ্কে থাকবে 35 তাহলে 35 70। আর জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জেনারেল স্ট্যাটিসে থাকবে 50টি প্রশ্ন। 50টি প্রশ্নের মধ্যে এই 50টি প্রশ্ন তাহলে কত হচ্ছে, 35 70 আর 50 120। 120টা প্রশ্নে 120 নম্বর। তো এই পরীক্ষায় যেমন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা বদরুল স্যার করছে। চলুন আমরা চলে যাই মূল প্র্যাকটিস সেটে, দেখবো একের দাগের প্রশ্ন কী আছে দেখবো। তো একের দাগের প্রশ্ন আছে দেখুন, নাথিং মোবাইল কোম্পানিটি কোন দেশের? নাথিং এই মোবাইল কোম্পানিটি কোন দেশের? এখানে আছে ভারত, চীন, তাইওয়ান আর যুক্তরাজ্য। তাই এখানে সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই কিন্তু যুক্তরাজ্য হবে। ডির দাগ হবে সঠিক উত্তর। এখন আপনি বলছেন যে স্যার ডির দাগ কী করে হবে? তো ডির দাগ হবে, এর সঠিক উত্তর নাথিং টেকনোলজি লিমিটেড কালপেই দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত একটি লন্ডন ভিত্তিক প্রযুক্তি কোম্পানি। কোম্পানিটি আইপ্যাডের উদ্ভাবক টনি ফ্যাডেল ও টুয়েসের সহ প্রতিষ্ঠাতা কেভিন লিন, রেডডিটের স্টিভ হাফম্যান এবং ইউটিউবার ক্যাসি নিস্টাটের মতো অনেক বিনিয়োগকারীকে সংগ্রহ করে এই নাথিং মোবাইল।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা দুয়ের দাগের প্রশ্নে চলে যাবো। দুয়ের দাগের প্রশ্ন আছে, দেখুন রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করে? রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করতে? এটার উত্তর তো আপনারা জানেন, এর সঠিক উত্তর কিন্তু 5। 2, 3, 4, 5 আছে, তো 5 কিন্তু এর সঠিক উত্তর। দুয়ের দাগের সঠিক উত্তর হবে 5। এবার আমরা তিনের দাগের প্রশ্নে চলে যাবো। তিনের দাগের প্রশ্ন কি প্রশ্ন আছে আমরা দেখব। তিনের দাগের যে প্রশ্ন আছে, দেখুন তিনের দাগের প্রশ্ন আছে, বিতস্ততা নদীর উৎস কি? রোটাং, গিরিপথ, বড়লাচা, লাপাস আর ভেরিনাগ প্রস্রবণ আর রাক্ষস হ্রদ। তো এখানে বিতস্তা নদীর উৎস কি? তো বিতস্তা নদী এটি কিন্তু হিমালয়ের ভেরিনাগ ঝর্ণা থেকে উৎপন্ন হয় এবং পাকিস্তানে প্রবেশ করে চিনাব নদীতে যোগ দেওয়ার আগে কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে এই বিতস্ততা নদী। তাহলে এখানে এর সঠিক উত্তর কী হবে? ভেরিনাগ, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর, ভেরিনাগ। আমরা চলে যাবো পরের প্রশ্নে, সিদ্ধাগের সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে চারিদাগের প্রশ্ন। চারিদাগের প্রশ্ন কী আছে আমরা দেখব। তো তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। এখন চারিদাগে যে প্রশ্নটা আছে, দেখুন খুব সুন্দর একটা প্রশ্ন আছে। চারিদিকে প্রশ্ন আছে, পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে কী বলা হয়? ল্যাটেরাইট মৃত্তিকা, রেগুর মৃত্তিকা, পলিমাটি, ভাবর। ভাবর। তো এখানে সঠিক উত্তর কী হবে? পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে কী বলা হয়? অবশ্যই রেগুর মৃত্তিকা বলে। বিদ্যাগ হবে সঠিক উত্তর। কৃষ্ণ মৃত্তিকা রেগুর মৃত্তিকা নামেও কিন্তু পরিচিত। এই মৃত্তিকাকে কিন্তু অন্ধ্রপ্রদেশের, এই মৃত্তিকা অন্ধ্রপ্রদেশের গুজরাট আর মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু রাজ্য সহ দক্ষিণাত্যের মালভূমি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত। এই এই কৃষ্ণ মৃত্তিকা, এই মৃত্তিকা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা নামেও কিন্তু পরিচিত। কৃষ্ণ মৃত্তিকা কার্পাস নামেও কিন্তু এটা পরিচিত। আপনারা ভালো করে মনে রাখবেন, এটা রেগুর মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকাকে বলে কিন্তু রেগুর মৃত্তিকা। আমরা পাঁচের দাগের প্রশ্নে চলে যাব। জাতক কি? জাতকটা আপনার কি, সেটা আপনার উত্তর চেয়েছে কি, অপশান আছে কিন্তু রাম ও সীতার গল্প, পাখি ও প্রাণীদের নিয়ে লেখা কবিতা, বুদ্ধের পূর্বজন্ম গল্প, একটি মহাকাব্য। তো সুন্দর একটা প্রশ্ন, জাতক কি? তো জাতক কিন্তু বুদ্ধের পূর্বজন্মের গল্প, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। এখন এখানে জাতক হবে বুদ্ধের পূর্বজন্মের গল্প। জাতক শব্দের অর্থ হলো যিনি উৎপন্ন বা জন্মলাভ করেছেন। বৌদ্ধ সাহিত্যে গৌতম বুদ্ধের অতীত জীবনের বোঝাতে কিন্তু জাতক শব্দটি ব্যবহৃত হয়েছে। বুদ্ধ ধর্ম দেশানার সময় এবং বিভিন্ন ঘটনার উপলক্ষে শিষ্যদের তার অতীত জন্মের কাহিনী বর্ণনা করতেন। জাতক পাঠে জানা যায় জন্ম জন্মান্তরের গৌতম বুদ্ধ বিভিন্ন প্রাণীর হয়ে জন্মগ্রহণ করেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 6 দাগের প্রশ্নে চলে যাব। প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর। আজকের আমরা প্রশ্ন দেখছি কর্মসংস্থানে, এই সপ্তাহের কর্মসংস্থান থেকে আরপিএফ এর প্রশ্ন। আমরা 6 দাগের প্রশ্ন দেখব, কোন কেন্দ্রীয় মন্ত্রক দিব্য কলা মেলার আয়োজন করেছে? দিব্য কলা মেলার, তাহলে এমএসএমই মন্ত্রক, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক আর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। তো এখানে 6 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে দেখুন খুব সুন্দর একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটার সঠিক উত্তর কী হবে? তো এখানে যেটা হবে সেটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। দিব্য কলা মেলার আয়োজন করেছেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক। আমরা চলে যাবো 7 দাগের প্রশ্নে, কোন দেশের ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেন? কোন দেশ ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেন? কাতার, বাংলাদেশ, ওমান আর শ্রীলঙ্কা। এটা কিন্তু খুবই ইজি একটা প্রশ্ন এবং আপনাদের মনে থাকবে রেমাল। তো রেমাল কিন্তু ওমানের দেওয়া নাম। রেমাল ঘূর্ণিঝড় ওমান দিয়েছিল। আমরা চলে যাবো 8 দাগের প্রশ্নে। 8 দাগের প্রশ্ন আছে, বাথুকাম্মা ভারতের কোন রাজ্যের উৎসব? তামিলনাড়ু, তেলেঙ্গানা, অসম আর গুজরাট। তো এখানে বাথুকাম্মা হলো একটি উৎসব যা কিন্তু তেলেঙ্গানা রাজ্যে এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশেও কিন্তু পালিত হয়। এই উৎসবটি শারদ বা শরৎ ঋতু নামে ঋতুর শুরুতে কিন্তু উদযাপন করে। বাথুকাম্মা উৎসবটি দুর্গা নবরাত্রির উৎসবের সাথে মিলে 9 দিন ধরে চলে। এটি সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বাথুকাম্মা ভারতের কোন রাজ্যের উৎসব? তো অবশ্যই বাথুকাম্মা কিন্তু তেলেঙ্গানার উৎসব, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 9 দাগের প্রশ্নে চলে যাব। 2024 সালে বিশ্ব পরিবেশ দিবস এর আয়োজন করেছিল নিচের কোন দেশ? সৌদি আরব, রাশিয়া, ভারত আর অস্ট্রেলিয়া। 2024 সালে বিশ্ব পরিবেশ দিবস আয়োজন করেছিল কোন দেশ? সৌদি আরব, রাশিয়া, ভারত, অস্ট্রেলিয়া। তো এখানে সঠিক উত্তর কী হবে? তো 9 দাগের সঠিক উত্তর কী হবে? তো দেখুন এখানে এই 9 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে সৌদি আরব, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 10 দাগের প্রশ্নে। 10 দাগের প্রশ্ন আছে, কোন বছর ন্যাটো প্রতিষ্ঠিত হয়? 49, 47, 1952, 1960। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো 10 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1949 সালে কিন্তু ন্যাটো প্রতিষ্ঠিত হয়। আমরা 11 দাগের প্রশ্নে চলে যাবো। 11 দাগের যে প্রশ্নটা আছে, দেখুন খুব সুন্দর প্রশ্ন, পম্পাস বিস্তৃত তৃণভূমি কোথায় পাওয়া যায়? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা আর এশিয়া। তো 11 দাগের সঠিক উত্তর কী হবে? তো 11 দাগের সঠিক উত্তর হবে কিন্তু পম্পাস। এই বিস্তৃত তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? তো
উম, এই তৃণভূমি কিন্তু দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকায়। দক্ষিণ আমেরিকায় কিন্তু এই পম্পাস বিস্তৃত তৃণভূমি দেখতে পাওয়া যায়। এর আগের ক্লাসে কিন্তু আপনাদের এই নিয়ে একটি ভিডিও করেছিলাম এবং আপনাদের কিন্তু বলে দিয়েছিলাম। তাই এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের মনে রাখতে হবে। আমরা চলে যাবো 12 দাগের এই প্রশ্নে। 12 দাগের প্রশ্ন আছে 2024 সালে এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ কোন দেশে আয়োজন করেছে? ভারত, মলদ্বীপ, মরিশাস আর বাংলাদেশ। তো এখানে 12 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 12 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, মলদ্বীপ। বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 13 দাগের প্রশ্ন আছে নিচের কোনটি বুলগেরিয়ার মুদ্রা? লিও, রুবেল, লেব আর ডলার। তো নিচের কোনটি বুলগেরিয়ার মুদ্রা? তো 13 দাগের সঠিক উত্তর কী হবে? বুলগেরিয়ার মুদ্রার নাম হচ্ছে লেব, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। লেব কিন্তু বুলগেরিয়ার মুদ্রা। আমরা 14 দাগের প্রশ্নে চলে যাব। 14 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। ভারতীয় সংবিধানের বেতন সংশোধনী নিচের কোনটির সঙ্গে যুক্ত? জনপদ, পঞ্চায়েত, পুরসভা আর জেলা বোর্ড। তো এর সঠিক উত্তর হবে কিন্তু পঞ্চায়েত। ভারতীয় সংবিধানের বেতন সংশোধনী নিচের কোনটির সঙ্গে যুক্ত? পঞ্চায়েত, অর্থাৎ 14 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 15 দাগের প্রশ্নে। ভারতীয় রেলওয়ে সহযোগী সংস্থান আইআরসিটিসি এর মাধ্যমে চালিত প্রথম প্রাইভেট ট্রেনের নাম কি? তেজস এক্সপ্রেস, গতিমান এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস আর দুরন্ত এক্সপ্রেস। তো এখানের আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তেজস এক্সপ্রেস, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 16 দাগের প্রশ্নে চলে যাব। স্বপ্ন এর সঙ্গে যেমন বাস্তব তেমনই মিথ্যার সঙ্গে হলো। তো সঠিকতা, সৌন্দর্যতা, সত্য আর অসত্য। তো দেখুন এত সময় আমরা কিন্তু এই 15 দাগ পর্যন্ত পড়লাম জেনারেল স্টাডিজ। এবার আমরা 16 দাগের থেকে কিন্তু রিজনিং দেখছি। তো রিজনিংয়ের স্বপ্নের বিপরীত যদি বাস্তব হয় তাহলে মিথ্যার বিপরীত মিথ্যার সঙ্গে হচ্ছে এটার সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, সত্য। মিথ্যা, সত্য। আমরা 17 দাগের প্রশ্নে চলে যাব। পি এর বাবা হলো কিউ এর ছেলে। আমরা একটু উপরের দিকে তুলে নিই। 17 দাগের প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন, যার জন্য উপরের দিকে তুলে আমরা প্রশ্নটার উত্তর করব। পি এর বাবা হলো কিউ এর ছেলে, এম হলো পি এর কাকা, এন হলো কিউ এর ভাই, এন এম এর কে হয়? পি এর বাবা হলো কিউ এর ছেলে, এম হলো পি এর কাকা, এন হলো কিউ এর ভাই, এন এম এর কি হয়? তো খুব সুন্দর প্রশ্ন। ভাই, ভাইপো, খুড়তুতো ভাই আর কোনোটি নয়। তো এখানে 17 দাগের উত্তরটা আপনাদের কী হতে পারে? পি এর বাবা হলো কিউ এর ছেলে। ভালো করে বুঝবেন, তাহলে কিউ হলো পি এর কিন্তু ঠাকুরদা। এম হলো পি এর কাকা, তাহলে এম হলো পি এর বাবার ভাই কিন্তু। এর অর্থ হলো এম হলো কিউ এর ছেলে, অর্থাৎ এম হলো কিউ এর ছেলে, আবার এন হলো কিউ এর ভাই। এভাবে এন হলো পি এর কিন্তু কাকা। তাহলে এখানে কিন্তু এর কোনোটাই সঠিক উত্তর হচ্ছে না। তো এর সঠিক উত্তর হবে কিন্তু কোনোটি নয়। এখানে ডির দাগ হবে সঠিক উত্তর, এর মধ্যে কোনোটি নয়। 18 দাগের প্রশ্ন আছে দেখুন। এই যে জিনিসটা আছে, এই 18 দাগের যে ছবিটা আছে, এই ছবিটার এই জায়গায় যে জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী বসবে সেটা আপনাকে দেখাতে হবে। তো এটাকে আপনি কিভাবে সহজে সমাধান করবেন দেখুন। আপনারা এই জায়গাটায় যেটা আছে সেটা কিভাবে সমাধান করা যাবে তা দেখুন। তাহলে আমরা যদি এরম করি 8 দিনে 16 আর এই 1 দাও 17, তাহলে আমরা এখানে কি করতে পারি? 27টা 56 6, 27টা 56 6 হাতে 5, 27টা 56 6 হাতে 5, 3 24 আর 5 29 9 হাতে 2, 8 8 2 10, তার সঙ্গে 1 যোগ করব। এটা 10 96 সঙ্গে 1 যোগ করব, তাহলে 10 97। তাহলে মনে হচ্ছে এটা সঠিক উত্তর হবে। হ্যাঁ, বিদ্যাগ হবে সঠিক উত্তর। দেখুন 8 দিনে 16 আর এই 1 দাও যোগ করেছি 1, 17 হয়ে গেছে। তাহলে বুঝতে পেরেছেন, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 19 দাগের প্রশ্নে। 19 দাগের প্রশ্ন, যে ছবিটা আছে এই ছবিটার এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী বসবে? তো দেখুন এটা খুব সহজে রিজনিংগুলো সমাধান করা যাবে। 14 আর 12 কত হয়? 14 আর 12 যদি যোগ করি 26 হবে, 26। আর এখানে 7 আর 3 যদি যোগ করি তাহলে কত হবে? 10। তো 26 আর 10 দেখো যোগ করলে হয়ে যায় কিন্তু 36, তাই কিন্তু এই জায়গাটায় 36 হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে 9 আর 11 কত হবে? 9 আর 11 হবে কিন্তু 20। আর 16 আর এই জায়গাটায় কত যোগ করব আমরা? তাহলে এই জায়গাটায় টোটাল হয়ে যাবে 54। তা আমরা কি করব? এখানে 16-র সাথে কত যোগ করলে আমরা এখানে 54 পাবো? এই 20, তো 20-র সঙ্গে কত যোগ করলে 54 হবে? দেখুন এখানে, তো দেখুন আমার এখানে দরকার হচ্ছে 54 করার। তাহলে 20 থেকে 54, মানে 54 থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে থাকবে কিন্তু 34। তাহলে এই 16-র সঙ্গে কত যোগ করলে 34 হয়? তা কিন্তু 18 যোগ করলে 34 হয়। 16 আর 18 যোগ করলে 34, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 18 এর সঠিক উত্তর।
তাহলে 18 হবে এখানে, তাহলে সির দাগ হবে সঠিক উত্তর 18। আমরা চলে যাব 20 দাগের প্রশ্নে। 20 দাগের প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। 20 দাগের প্রশ্ন আছে, কোন সংখ্যার সারিটি প্রদত্ত সারির সমতুল্য? কোন সংখ্যার সারিটি প্রদত্ত সংখ্যার সমতুল্য? 48, 24 আর 12। তো 12 দিনে 24, 24 দিনে 48, অর্থাৎ এটা উল্টো করে 2 দিয়ে গুণ করা হবে। 11 দিনে 22, 22 দিনে 44 হবে না এটা। 10 দিনে 20, এখানে ওটা হবে না। 10 দিনে 20, 20 দিনে 40, অর্থাৎ সির দাগটা কিন্তু এর সঠিক উত্তর। এটা কিন্তু সঠিক উত্তর হবে। আমরা 21 দাগের প্রশ্ন চলে যাবো। প্রদত্ত বিকল্প থেকে সম্পর্কিত শব্দ নির্বাচন করুন। এন্টোমোলজি আর সাপ, তাহলে এথোলজি, সেপ্টোলজি, সাইকোলজি আর ওফিওলজি। তো এখানে সঠিক উত্তর হবে ওফিওলজি। সাপের সঙ্গে কিন্তু ওফিওলজি এর সম্পর্ক। আমরা চলে যাব 22 দাগের প্রশ্নে। 22 দাগের যে প্রশ্নটা আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। যদি কোনো সাংকেতিক ভাষায় ডিসেম্বরকে এটা লেখা হয়, এটাকে এটা লেখা হয়, তাহলে এটাকে কি লেখা হবে? ডিসেম্বরকে এটা লেখা হচ্ছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? তাই এটা দেখুন, এটা কিন্তু উল্টো করে লেখা। এখানে ডিসেম্বর, তো DECEMBER ডিসেম্বর, তো এখানে দেখুন ER, তার মানে এই দুটো নিয়েছে আগে, তাহলে আমরাও কিন্তু নিয়ে আসবো এরকম NO। আচ্ছা, তারপরে আমরা কি লিখব? এখানে আমরা ERটা আগে লিখেছে, তাই আমরা NOটা আগে লিখেছি। তারপরে আছে কি? তারপরে MB, এ দেখুন MB মানে এখানে VE। তো দেখুন একটাই কিন্তু NO দিয়ে শুরু আছে, সেটা হচ্ছে এই যে NOVE, আমার খেটে যাচ্ছে, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। সুন্দরভাবে এসব রিজনিং সমাধান করা যায়। 23 দাগের প্রশ্ন হচ্ছে, এ হলো বি এর ভাই, বি হলো সি এর মেয়ে, ডি হলো এর বাবা। তাহলে এখানে আমরা এখানে আমরা 23 দাগের ওই পেজে চলে যাবো। ওই পেজে কী আছে দেখবো, তার জন্য আমরা পেজটা একটু সামান্য হলেও এদিকে সরিয়ে নিয়ে আসবো। তো দেখুন এখানে কত সুন্দর একটা প্রশ্ন, CD এর কে হয়? আপনি ওদিকে প্রশ্ন কি দেখলেন, ভালো করে দেখবেন। এইদিকে কিন্তু প্রশ্ন আছে, ভালো করে আপনি দেখুন। এখানে প্রশ্ন আছে, এ হলো বি এর ভাই, এ হলো বি এর ভাই, বি হলো সি এর মেয়ে, এ হলো বি এর ভাই, বি হলো সি এর মেয়ে, ডি হলো এর বাবা। এবারে আমরা এইখানে উত্তর দেখছি। এখানে আমরা কিন্তু দেখব কি আছে। তাহলে সি ডি এর কে হয়? তাহলে সি ডি এর কে হয়? তো আপনারা তাহলে সি ডি এর কে হয়? তাহলে এর সঠিক উত্তর কি হবে দেখবেন, সি ডি এর স্ত্রী হবে। বি হবে এর সঠিক উত্তর, স্ত্রী হবে কিন্তু এর সঠিক উত্তর। আমরা চলে যাব 24 দাগের প্রশ্নে। 24 দাগের প্রশ্ন কি আছে দেখব, তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুললাম। একটি ছেলে সকালবেলা সূর্যের দিকে মুখ করে তার বাড়ি থেকে 8 কিলোমিটার হেঁটে যায়। তারপর সে ডান দিকে ঘুরে 3 কিলোমিটার হাঁটে। তারপর সে ডান দিকে ঘুরে 2 কিলোমিটার হাঁটে। তারপর ডান দিকে ঘুরে 1 কিলোমিটার হাঁটে। তারপর ডান দিকে ঘুরে সে 1 কিলোমিটার হেঁটে যায়। ও ডান দিকে ঘুরে আরও 4 কিলোমিটার সোজা হেঁটে যায়। সে তার প্রারম্ভিক স্থান থেকে কত দূরে আছে? এইটা কিন্তু, এই রিজনিংটা কিন্তু ভুল আছে। যদি আপনারা মানে উত্তর বার করতে পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কারণ এর প্রশ্নটা আমি মনে করছি এটা ভুল আছে প্রশ্নটা। এই জন্য আপনাদের কাছে কিন্তু আমি বললাম যে আপনারা কমেন্ট করবেন এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে। আমরা 25 দাগের প্রশ্নে চলে যাবো। 25 দাগের যে প্রশ্নটা আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। একটি রেলপথে মোট 10টি স্টেশন আছে, তাহলে বিভিন্ন যাত্রার জন্য কত সংখ্যক টিকিট কর্তৃপক্ষের প্রয়োজন হবে? এইগুলো কিন্তু রেলের পরীক্ষায় পড়ে এরকম প্রশ্ন। 10টি স্টেশন আছে, এই স্টেশনে বিভিন্ন যাত্রার সংখ্যার জন্য কত টিকিট কর্তৃপক্ষের প্রয়োজন? তা দেখুন আপনার শেষের বেলায় তো আর এ হবে না, মানে শেষের বেলায় তাও কাউকে টিকিট কাটতে হবে না। তাই সেখান থেকে আপনি 9, মানে স্টেশন 10টি হলে কী হয়, 9টির সঙ্গে সম্পর্ক আনতে হবে। তার 9 10কে 90টা কিন্তু এর সঠিক উত্তর হবে। 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। আমরা চলে যাবো 26 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, সংখ্যা সারিতে প্রশ্নবোধক স্থানে কী বসবে? 2 3 4 6 8 12 16 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে 2 দিনও 4, 4 দিনও 8, 8 দিনও 16, ঠিক 3 দিনও 6, 6 দিনও 12, 12 দিনও 24। তো এখানে 24 হবে, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। আমরা 27 দাগের প্রশ্নে চলে যাব। কোন বিকল্পটি প্রদত্ত জলচিত্র বেছে নিন? এখানে ডিস্ক লেখা আছে, এখানে যেগুলো আছে তার মধ্যে কিন্তু এটাই জলচিত্র। সি দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 28 দাগের প্রশ্নে। 28 দাগের প্রশ্ন আছে, 28 দাগের প্রশ্ন, প্রদত্ত চিত্রে কতগুলি ত্রিভুজ আছে নির্ণয় করুন। এই প্রদত্ত চিত্রে কতগুলি ত্রিভুজ আছে, তাহলে এখানে কিন্তু যে ত্রিভুজগুলো আছে তার সঠিক ধারণা যদি আপনাদের দিই, তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু 5টি ত্রিভুজ আছে। বিদ্যাগ হবে সঠিক উত্তর, 5টি ত্রিভুজ আছে এখানে। আমরা 29 দাগের প্রশ্নে চলে যাব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব।
দেখুন 29 দাগের প্রশ্ন আছে, নিচের এক্স চিত্রটিতে এ বি সি ডি বিকল্পর একটির মধ্যে অনুবিদ্ধ রয়েছে, সেই বিকল্পটি খুঁজে বের করুন যার মধ্যে এক্স চিত্রটি অনুবিদ্ধ রয়েছে। তাহলে এখানে আপনার এর সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, এটা হবে এর সঠিক উত্তর। এই যে আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে তাই দেখব। তো তার জন্য আমরা প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 30 দাগের প্রশ্ন আছে, সঠিক সিদ্ধান্ত বিবৃতির সাপেক্ষে বিবেচনা করে গ্রহণ করুন। বিবৃতি: কিছু ফ্ল্যাট হলো অ্যাপার্টমেন্ট, আবার কোনো অ্যাপার্টমেন্ট নয় হলো কিছু হলো ঘর, কিছু হলো হল ঘর, অন্তত কিছু ঘর হলো ফ্ল্যাট, কোনো অ্যাপার্টমেন্ট ঘর নয়। শুধু 1 নম্বর সিদ্ধান্ত সত্য, শুধু 2 নম্বর সিদ্ধান্ত সত্য, 1 2 3 উভয় 1 2 উভয় সত্য, 1 অথবা 2 কোনটাই সিদ্ধান্ত সত্য নয়। তো এখানে 30 দাগের সঠিক উত্তরটা কি হতে পারে? তো দেখুন এগুলো হচ্ছে বিবৃতির সঙ্গে সঠিক উত্তর যদি আমরা বার করতে চাই, এখানে বলছে এখানে সিদ্ধান্ত করছে অন্তত কিছু ঘর হলো ফ্ল্যাট আর কোনো অ্যাপার্টমেন্ট ঘর নয়। তো এখানে কিন্তু সঠিক উত্তর এখানে 1 2 কোনো সিদ্ধান্ত সত্য নয়। আমরা চলে যাব 31 দাগের প্রশ্নে। 31 দাগের প্রশ্ন আছে অঙ্কের প্রশ্ন, একটি নির্দিষ্ট স্কুলে 320 জন বালক 180 জন বালিকা আছে, বালকের গড় অনুপস্থিত হলো 6.14% আর বালিকাদের কিন্তু 8.13%। পুরো স্কুল গড় অনুপস্থিত হার কত? তো দেখুন পুরো স্কুলের গড় অনুপস্থিতের হার আপনাকে বার করতে বলেছে। তাহলে আপনি এখান থেকে কিভাবে সহজে সমাধান করবেন দেখুন। এখানে 320 আর 180, বালক বালিকা হচ্ছে 320 আর 180, আর এখানে আপনার আছে কত? এখানে আছে 6.14%, 8.13%। আমরা যদি এটাকে যদি অনুপাতে প্রকাশ করি, বালক বালিকার অনুপাতে প্রকাশ করি, তাহলে কী হয়? এখানে এই শূন্যটার এই শূন্যটা কাটতে পারি, আর এখানে আমরা দিতে পারি 16 দিনও 32, 8 দিনও 16, 9 দিনও 18, আর হচ্ছে 16 দিনও 32, 16 আর 9 করতে পারি। তো এখানে যদি বালক হয় 16, বালিকা হয় 9, তাহলে আমরা 6.14% মানে 4 ছক 24 একে 25/4, 25/4। তাহলে 16 জনের মধ্যে কত? 25/4। 16 জনের মধ্যে কতটা আমরা মানে অনুপস্থিত ছিল সেটা আমরা বার করতে পারবো। 16 গুণ 25/4। আর আপনার বালিকা অনুপস্থিত 9 গুণ 3/24 একে 25/3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই কিন্তু মোট অনুপস্থিত। এইবারে মোট কত? মোট আছে 16 আর 9 25। অর্থাৎ আপনি যখন গড় বার করবেন তাহলে অনুপস্থিতকে মোট দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তো 16 আর 9 25, তাহলে আপনার এখানে কত বেরাচ্ছে? এখানে 4 4 16 আর এখানে 3 3 9, অর্থাৎ 4 25 100 আর 3 25 75, 175টা উপরে থাকবে আর নিচে হবে কিন্তু 25। তাহলে কিন্তু এখানে স্কুলে গড় অনুপস্থিতের হার একসঙ্গে কিন্তু বেরিয়ে যাচ্ছে, এটার কিন্তু পুরোটার পার্সেন্ট। তাহলে 6 25 150, 7 25 175, 7। তাহলে এখানে 7% হবে সঠিক উত্তর, অর্থাৎ সি দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্ন, 32 দাগের প্রশ্নে। 32 দাগের প্রশ্ন কী আছে দেখব। 32 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, 50 জন বালক বালিকার মধ্যে 280টি লেবু এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেক বালক 5টি এবং প্রত্যেক বালিকা 7টি করে লেবু পায়। বালিকার সংখ্যা কত? এখানে বলেছে বালিকার সংখ্যা কত। তাহলে দেখুন 50 জন বালক বালিকার মধ্যে 280টি লেবু ভাগ করে দিতে হবে। প্রত্যেক বালক পাচ্ছে কটা? 5টি করে। প্রত্যেক বালিকা পাচ্ছে 7টি করে। তাহলে এখানে আমরা বলছি বালিকার সংখ্যা কত। তা বালিকার সংখ্যা যদি আমরা 7 15 মানে বালিকার সংখ্যা আমরা ধরেছি 15, তাহলে 7 15 আমরা এখানে লিখছি বালক আর এখানে লিখছি বালিকা। দেখুন অপশান থেকে সুন্দর করে আমরা অপশান থেকে সমাধান করে দেবো। 7 15 105। যদি বালিকার সংখ্যা যেহেতু বলেছে তা বালিকার সংখ্যা 15 ধরছি, তাহলে 7টি করে পেলে 105 হয়ে যাবে। আর বালক সেই ক্ষেত্রে 5টি করে পাচ্ছে, তাহলে বালক কত হবে? 15টা যদি বালিকা হয় 50 থেকে 15 বাদ দিলে থাকে 35। তাহলে আমার মানে 5টি করে যদি প্রত্যেক বালক পায় তাহলে বালক 35 জন বালক কত পাবে? তা 5 35 কত? অর্থাৎ 35কে আপনার 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 5 25 5 হাতে 2,
তিনে পাঁচা 15 আর 2 17, 175। তো দেখুন 175 আর 105, 280টি লেবুই হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে কিন্তু এর সঠিক উত্তর হবে কিন্তু এই 15, বালিকার সংখ্যা কিন্তু 15। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার দেখুন 50 জন বালক বালিকাও হয়ে যাচ্ছে কিন্তু, এই 35 জন বালক আর এই 15 জন বালিকা। এই যে আমরা 15 জন বালিকার উত্তর পেলাম, এই 15 জন বালিকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজেই সমাধান করা যায়। আমরা 33 দাগের প্রশ্নে চলে যাব। এক ব্যক্তি 3000 টাকা একটি ব্যাংকে রাখেন ও 2500 টাকা পোস্ট অফিসে রাখেন। ব্যাংকের সুদের হার পোস্ট অফিসের থেকে 0.5%। আমরা এদিকে চলে যাব। এখানে বলছে 0.5% বেশি। যদি তিনি সুদ বাবদ 1 বছর পর 235 টাকা পান, তবে পোস্ট অফিসের সুদের হার কত? ভালো করে বুঝবেন। আমরা এই দিকে চলে যাব। তার আগে এখান থেকে আমরা পয়েন্টগুলো নিয়ে নেব। এখান থেকে এই পয়েন্টগুলো নিয়ে নেব। এই পয়েন্টে বলেছে যে এক ব্যক্তি ব্যাংকে 3000 টাকা একটি ব্যাংকে রাখেন আর 2500 টাকা পোস্ট অফিসে রাখেন। সুদের হার পোস্ট অফিসের থেকে কিন্তু 0.5% বেশি। 0.5% কোথায় বেশি? ব্যাংকে বেশি। এখানে আপনি ভালো করে দেখবেন, ব্যাংকের সুদের হার পোস্ট অফিসের থেকে 0.5% বেশি। যদি তিনি সুদ বাবদ 1 বছর পর 235 টাকা পান, তবে পোস্ট অফিসের সুদের হার কত? 1 বছর পরে তিনি 235 টাকা পেয়েছেন, পোস্ট অফিসের সুদের হার কত? তা আমি ধরছি পোস্ট অফিসের সুদের হার 4%। এই সিদ্ধাগের এই অপশান টেস্ট করে আমি করছি, কিন্তু আপনি আপনি যদি সরল মানে সরল সুদের সূত্র ধরে করেন তাহলেও হয়ে যাবে। তা আমি সেই সূত্র ধরেই করছি, কিন্তু একেবারেই করে দিচ্ছি। দেখুন 4% আমি ধরছি পোস্ট অফিসের সুদের হার। তাই আমরা এই পাশে চলে যাব, নিচে চলে যাব। দেখুন আমরা এখানে করছি, দেখুন 4% মনে করছি পোস্ট অফিসের সুদের হার। তাহলে এখানে 2500 টাকা রাখেন কিন্তু পোস্ট অফিসে, তাহলে 2500 দিলাম 2500। পিটিআর, টি 1 বছর, আর হচ্ছে 4% বাই 100, এটা কিন্তু পোস্ট অফিসে। আচ্ছা, আর ব্যাংকে তাহলে কত হবে? ব্যাংকে আসল হচ্ছে 3000 টাকা। সুদের হার কত হবে বলেছিলেন? ব্যাংকের সুদের হার পোস্ট অফিসের থেকে 0.5% বেশি। তাহলে 4 ছিল, এর 4.5 হবে। তার মানে কি 9/2। আর সময়টাতে 1 আর দিলাম না, এটা বাই 100। এবারে এই শূন্য কাটবো, এই শূন্য আর এই শূন্য কাটবো। এই 2 আর এই 30 কাটলে হয়ে যাবে 15। তাহলে এখানে 9×15 135 হচ্ছে। এটা কার হচ্ছে? এটা কিন্তু ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে, ব্যাংক। আর এইটা হচ্ছে কার ক্ষেত্রে? এটা কিন্তু পোস্ট অফিস, পোস্ট অফিস। পোস্ট অফিস কী হচ্ছে? এই 2 শূন্য কেটে গেল, 4×25 100। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন ব্যাংকের সুদ হচ্ছে 135, পোস্ট অফিস সুদ হচ্ছে 100। তাহলে 100-র সঙ্গে যদি 135 যোগ করি তাহলে কী হয়? 235 হয়ে যায়। তো এখানে আমার কিন্তু সমষ্টি 200, মানে ব্যাংকের সুদ হচ্ছে 135 টাকা, পোস্ট অফিসের সুদ হচ্ছে 100 টাকা। তাহলে দুটো মিলে যোগ করলে হচ্ছে 235 টাকা সুদ। তো দেখুন এখানেও কিন্তু বলেছে 235 টাকা সুদ। এখানে বলেছে দেখুন, বলছে যদি তিনি সব সুদ বাবদ বছরে 235 টাকা পান, তাহলে সুদ বাবদ মোট 235 টাকা হলো। তাহলে আমার এখানে সঠিক উত্তর কী হবে? এখানে পোস্ট অফিস সুদের হার 4%ই হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, একদম ক্লিয়ার বুঝতে পেরেছেন। আশা করি এটা আমি বুঝতে পেরেছেন আপনারা। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব, তবে তার জন্য প্রশ্নটা আমরা একটু জুম করে নেব। এখানে একটু জুম করে বড় করে নেব। এখানে 34 দাগের প্রশ্ন দেখুন, একজন অসৎ ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা উভয়কে 20% ওজন করে ঠকায়, তার প্রকৃত লাভের শতকরা হার কত? তো এটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন? 20% করে ঠকায় মানে কি? 20 যোগ 20, এইভাবেতে আপনি এইগুলো সমাধান করবেন। 20 গুণ 20 বাই 100, ব্যাস আপনার অঙ্ক শেষ। 20 20 40 আর 2 দিনও 4, মানে 44%। এই 44% উনি ঠকাবেন, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করতে পারি আমরা। এবার আমরা 35 দাগের এই প্রশ্নটা চলে যাবো। একটি চোর একজন পুলিশকে 50 মিটার পিছনে 4 কিলোমিটার ঘন্টা বেগে ছুটতে শুরু করলো। ওই মুহূর্তে পুলিশ 4.5 কিলোমিটার পার ঘন্টা বেগে ছুটে কিছুক্ষণ পরে ওই চোরটিকে ধরে ফেললো। একটু উপরের দিকে তুলি, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো আরও। তাহলে
ওই মুহূর্তে পুলিশও 4.5%, দেখুন 4.5% কিলোমিটার ঘন্টা বেগে, এখানে 4.5% না, এখানে 4 কিলোমিটার/ঘন্টা বেগে ছুটতে শুরু করলো। আর ওই মুহূর্তে পুলিশও এই 4.5 কিলোমিটার/ঘন্টা বেগে ছুটতে শুরু করলো। কিছুক্ষণ পরে ওই চোরটিকে ধরে ফেললো। ধরার আগের মুহূর্ত পর্যন্ত চোরটি কত মিটার পথ অতিক্রান্ত করেছিল। এখন আমরা এস সমান সমান ডি/টি এই সূত্রটায় বার করব। টি মানে সময়টা আগে আমরা বার করব। এস এর মান কত হবে, যেহেতু 4 কিলোমিটার আর এখানে বলেছে 4.5 কিলোমিটার, তাহলে এদের আপেক্ষিক গতিবেগ হবে কিন্তু 1/2 কিলোমিটার। 1/2 কিলোমিটার মানে 1/2 কিলোমিটার। তাকে আমরা কি করব, তাকে আমরা কি করব, 5/18 দিয়ে গুণ করব। 5/18 দিয়ে গুণ করছি, তাহলে এখানে কিন্তু আমার মিটার/সেকেন্ড বেরিয়ে গেল। এখানে ডির দূরত্ব কত, 50 মিটার, এখানে বলেছে 50 মিটার, তাহলে 50 বাই কত, টির মানটা কিন্তু আমরা বার করব। তাহলে কিন্তু আমার এখান থেকে অঙ্কটা সহজে সমাধান হয়ে যাবে। তাহলে এই 50 আর 5 কাটলে 5×10 = 50, এখানে 8 × 36, 360, তাহলে টি সমান সমান হয়ে যাবে কিন্তু 360 সেকেন্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার 360 সেকেন্ডে চোরটা কতটা গেছিলো সেটা কিন্তু আপনাকে বার করতে হবে। তা 4 কিলোমিটার/আওয়ার বেগে যায়, তাহলে 4 কিলোমিটার মানে আমরা যদি মিটার/সেকেন্ডে প্রকাশ করি, 4 গুণ 5/18 গুণ 360। 360 সেকেন্ডে কতটা যাচ্ছে আমরা বের করে নিলাম। তাহলে 8 × 36, 20, 5 × 20 = 4, 100, 400। তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু 400। দেখুন সিদ্ধান্তভাবে সঠিক উত্তর 400। কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান হয়ে যায়। আর এডুকেশন স্কুল সবসময় অঙ্কের নিয়ে আপনাদের ভাবে এবং রিজনিং ভাবে। তাই রিজনিং এবং অঙ্কের জন্য আপনারা তৈরি থাকুন। যে কোনো সময় আপনি ফোন করতে পারেন 85 39 82 506 এই নাম্বারে। সুন্দরভাবে অঙ্ক শেখার জন্য একমাত্র আর এডুকেশন স্কুল। আমরা কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি, আমরা কিন্তু প্রতিদিন রাত 10টার সময় একটি করে প্র্যাকটিস সেট নিয়ে আসছি। অঙ্কের ক্লাস, রিজনিংয়ের ক্লাস, জেনারেল স্টাডিজের ক্লাস প্রতিদিন রাত 10টায় লাইভ আমার সঙ্গে থাকুন। দেখুন সুন্দরভাবে আপনারা গুছিয়ে নিতে পারবেন। লাইভ ক্লাস এর আগে কিন্তু কখনো আমি আসিনি, লাইভ ক্লাসগুলো এখন করছি। অঙ্কগুলো দেখুন, অঙ্কগুলো খুব সহজেই সমাধান করে নিতে পারবেন। আমরা 36 দাগের প্রশ্নে চলে যাব। 36 দাগের প্রশ্ন আছে 35 মিটার বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে দৌড়াতে একটি বালকের কত সময় লাগে। যদি বালকের গতিবেগ 9 কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে 9 কিলোমিটার/ঘন্টা মানে এখানে বলছে 35 মিটার বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে দৌড়াতে হবে কিন্তু। তার মানে এটা পরিসীমা বার করতে হবে। পরিসীমার সূত্র কি, 4 × একটি বাহুর দৈর্ঘ্য, 35 × 4। এবার বলেছে এটা আমরা যেহেতু মিটার বর্গ নিয়েছি, তাহলে বালকের গতিবেগ 9 কিলোমিটার/ঘন্টা, এটাকেও আমরা মিটার/সেকেন্ডে প্রকাশ করব। তাহলে কত সময় লাগবে, তাহলে এটা বাই কিন্তু 9 গুণ 5/18, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। এটা কেটে গেল 2, এই 2টা কিন্তু ওপরে গুণ হয়ে যাবে। আর এই 5 আর এই 35 কাটলে হয়ে যাবে 7, তাহলে 7 × 14, 4 × 14 = 56। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে 56 সেকেন্ডের সময় লাগবে। ডির দাগ হবে সঠিক উত্তর। সুন্দর করে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। তা আজকের ক্লাসটা আমরা কিন্তু এই পর্যন্ত রাখবো। এরপরে যেগুলো আছে সেগুলো কিন্তু অন্য কোনো ক্লাসে দেখাবো। আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনাদের দিন শুভ হোক। আমরা আজকে দেখলাম কিন্তু আরপিএফ কনস্টেবলের একটি প্র্যাকটিস সেট। তো প্র্যাকটিস সেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এই কমেন্টের সাথে সাথে আপনারা একটা করে ভিডিওতে লাইক দেবেন। আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।